মার্কিন ও ইরানি শীর্ষ প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে সুইজারল্যান্ডে। হরমুজ প্রণালী ও লেবানন ইস্যুতে বাড়ছে উত্তেজনা। তীব্র তাপপ্রবাহে ইউরোপ জুড়ে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সে অ্যালকোহল সেবনে আংশিক নিষেধাজ্ঞা, জার্মানিতে সতর্কতা জারি। ব্রিটেনের নেতৃত্ব সংকটে লেবার পার্টি, পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উত্তরসূরি হিসেবে আলোচনায় অ্যান্ডি বার্নহাম। এবং বদলাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ। যুক্তরাষ্ট্রে এশিয়া নীতিতে পরিবর্তন, ভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা আঞ্চলিক কৌশলে নতুন মোড়। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এসেছে নতুন গতি। সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালী বন্ধের পাল্টাপাল্টি দাবিতে বাড়ছে উত্তেজনা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের শীর্ষ প্রতিনিধি দল এখন সুইজারল্যান্ডে। বিস্তারিত আজকের স্বপ্নেলের রিপোর্টে। 14 দফার শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে মুখোমুখি বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে টেবিলের আলোচনার বাইরে মাঠের পরিস্থিতি এখনো থমথমে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, যদিও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে এই জলপথ এখনো সচল। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যাত্রার আগে তিনি জানান, পরমাণু ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করাই এখন তাদের মূল লক্ষ্য। আমরা পারমাণবিক ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছি। দুই পক্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইরানের পক্ষে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পারমাণবিক চুক্তির পরবর্তী ধাপে যাবে না তারা। এমন সংকটময় পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যোগ দিচ্ছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মনির ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অচলাবস্থা নিরসনে সুইজারল্যান্ডের বৈঠকটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের এই কূটনৈতিক তৎপরতার দিকে গভীর নজর রাখছে পুরো বিশ্ব। আজহার স্বপ্নীল, আরটিভি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরান দলের উপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও ইরানি ফুটবলারদের সরাসরি মেক্সিকোর টিহুয়ানায় থাকা তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। ইরানের কোচ আমির গ্যালানোই এই ব্যবস্থাকে বিশ্বকাপের সবচেয়ে বৈষম্যমূলক আচরণ বলে সমালোচনা করেছেন। দলটির অভিযোগ, খেলোয়াড়রা স্বাভাবিক বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে না। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, নিরাপত্তা ও ভিসা নীতির কারণে বর্তমান ব্যবস্থায় বহাল থাকবে। যদিও ইরানের তৃতীয় ম্যাচের আগে পরিস্থিতি পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার ক্যামেরা পার্সন আহমেদ উইশা নিহত হয়েছেন। হামলায় আরও একজনের প্রাণহানি ঘটে এবং অন্তত একজন আহত হন। আল জাজিরা এই ঘটনাকে তাদের কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত লক্ষ্যভিত্তিক হামলা বলে অভিযোগ করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নিহত আল জাজিরা কর্মীর সংখ্যা এ নিয়ে 12 জনে পৌঁছালো। ইসরায়েলি সেনাবাহিনী প্রমাণ ছাড়াই আহমেদ উইশাকে হামাসের সদস্য বলে দাবি করলেও তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত 260 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহে ইউরোপ জুড়ে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রার রেকর্ড মাত্রায় পৌঁছায় জননিরাপত্তায় নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। উৎসব চলাকালীন ফ্রান্সে অ্যালকোহল সেবনে দেওয়া হয়েছে আংশিক নিষেধাজ্ঞা। জার্মানিতে চলছে সতর্কতা, আর স্পেনে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যান জোন। সব মিলিয়ে কার্যত থেমে যাচ্ছে ইউরোপের স্বাভাবিক জীবনযাত্রা। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ।
ফ্রান্স জুড়ে তীব্র গরমে হিটওয়েভ সতর্কতা জারি হয়েছে অন্তত ৩৫টি অঞ্চলে। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, কোথাও কোথাও তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠকের পর মিউজিক উৎসব সহ বিভিন্ন জনসমাগমে অ্যালকোহল সেবনে আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জনস্বস্তির জন্য প্যারিসের পার্কগুলো ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানিতেও প্রায় পুরো দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি হয়েছে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতালিতে পরিস্থিতি আরো অসহনীয়। ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোমের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখা পর্যটকদের জন্য হয়ে উঠেছে দুর্বিষহ এক অভিজ্ঞতা। কেউ ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ আবার ঠান্ডা পানিতে স্বস্তি খুঁজছেন। স্পেনে তাপমাত্রার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রিদের প্লাজা দে কোলোনে স্থাপিত বিশাল এক ফ্যান জোন। ফলে ফুটবল ভক্তদের ম্যাচ দেখতে হচ্ছে বিকল্প জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এমন তীব্র ও ঘন ঘন হিটওয়েভ এখনকার নতুন এক অভিজ্ঞতা। ফলে শুধু জনস্বাস্থ্য নয়, অর্থনীতিতেও পড়ছে বড় ধরনের চাপ। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, স্বল্প মেয়াদে এর প্রভাব মিশ্র হলেও দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে এই তাপমাত্রা। তীব্র গরমে যখন ইউরোপের বড় বড় শহর হাঁসফাঁস করছে, তখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তন, নাকি জলবায়ু সংকটের আরও ভয়াবহ সতর্কবার্তা? ইমতিয়াজ আহমেদ, RTV। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে প্রতি বছর গড়ে প্রায় ৫,৪০০ মানুষের মৃত্যু হচ্ছে। দেশটিতে স্বাস্থ্য ও জলবায়ু নিয়ে প্রকাশিত নতুন দুটি গবেষণার বরাতে তথ্য জানিয়েছে ইউরোনিউজ। গবেষকদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ওই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠী। গবেষণা সংস্থা অক্সফাম জানায়, দীর্ঘস্থায়ী তীব্র গরমের কারণে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৭% এবং কিডনি বিকলের ঝুঁকি প্রায় ৭০% পর্যন্ত বেড়ে যায়। এছাড়া সবচেয়ে গরমের দিনগুলোতে পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুহার প্রায় দ্বিগুণ হয় বলে গবেষণায় উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু সচেতনতা ও দ্রুত স্বাস্থ্য সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টিতে নেতৃত্ব সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর পদত্যাগের চাপ বাড়ছে, আর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে অ্যান্ডি বার্নহামের নাম। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। ক্ষমতায় আসার ২ বছরেরও কম সময়ের মধ্যে নিজের দলেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার পার্টির ভেতরে বাড়ছে নেতৃত্ব পরিবর্তনের দাবি, আর সেই চাপ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। মেকারফিল্ড উপনির্বাচনে বড় জয়ের পর নতুন করে আলোচনায় এসেছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। দলীয় অনেক এমপি মনে করছেন, আগামী নির্বাচনে লেবারকে আরও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে বার্নহামই হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। দলীয় সূত্র বলছে, ১০০-র বেশি লেবার এমপি স্টারমারের নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি মন্ত্রিসভার কিছু সদস্য ব্যক্তিগতভাবে তাকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। যদিও স্টারমার এখনও লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, দলকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে তার ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও অনেকে মনে করছেন, ক্ষমতায় টিকে থাকার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে অ্যান্ডি বার্নহাম সরাসরি নেতৃত্বের চ্যালেঞ্জ ঘোষণা না করলেও ব্রিটেনের জন্য নতুন পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে দলীয় নেতৃত্ব নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, লেবার পার্টি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত দলকে নতুন গতি দিতে পারে, আবার তা রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। ব্রিটেনের রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন, কিয়ার স্টারমার কি নেতৃত্ব ধরে রাখতে পারবেন, নাকি লেবার পার্টি খুব শীঘ্রই পাবে নতুন নেতা? অঙ্কুর মণ্ডল, RTV। পোল্যান্ড সরকারের দেয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও অর্ডার অফ দ্য হোয়াইট ইগল ফেরত দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরকি এই সম্মাননা বাতিলের ঘোষণা দেওয়ার পর তিনি পদকটি ফেরত দেন।
মূলত ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ইউনিটের নাম পরিবর্তন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিতর্কিত গোষ্ঠী ও ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মি এর নামে রাখায় এই কূটনৈতিক বিরোধ তৈরি হয়। পোল্যান্ডের অভিযোগ, 1940-এর দশকে ইউপিএ প্রায় 1 লাখ পোলিশ নাগরিকের উপর জাতিগত নিধন চালিয়েছিল। জেলেনস্কি অতীতের বেদনাদায়ক অধ্যায়গুলো নিয়ে পোল্যান্ডের সঙ্গে অর্থবহ সংলাপের তাগিদ দিয়েছেন। তবে পোল্যান্ড প্রশাসন স্পষ্ট করেছে, ঐতিহাসিক এই বিরোধের কারণে কিয়েভের প্রতি তাদের সামরিক ও লজিস্টিক সমর্থনে কোনো পরিবর্তন আসবে না। টানা কয়েক সপ্তাহের তীব্র সরকার বিরোধী বিক্ষোভ ও অর্থনৈতিক সংকটের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট এভো মরালেসের সমর্থকদের টানা প্রায় 50 দিনের সড়ক অবরোধের কারণে দেশটিতে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। স্থবির হয়ে পড়া পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সেনাবাহিনী ও পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এভো মোরালেস। মূলত বাজেট ঘাটতি কমাতে গত মে মাসে জ্বালানি ভর্তুকি কমিয়ে দেওয়ার পর থেকেই দেশটিতে তীব্র অস্থিরতা শুরু হয়। তবে বিক্ষোভকারীরা এখনো প্রেসিডেন্টের পদত্যাগ ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রায় 440 কোটি রুপি জমা থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটির 10 জন বিদ্রোহী বিধায়ক পুলিশের অভিযোগ করে এই বিপুল অর্থের উৎস ও লেনদেনের তদন্ত দাবি করার পর পদক্ষেপটি নেওয়া হয়েছে। অভিযোগকারী বিধায়কের দাবি, অ্যাকাউন্টে থাকা অর্থ বৈধ উৎস থেকে এসেছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে টিএমসির জ্যেষ্ঠ নেতা অরূপ বিশ্বাস ও দলীয় নেতৃত্বের বিরোধের কারণে অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে ফ্রিজ রাখার অনুরোধ করেছিলেন। এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতায় দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে এবং দলীয় তহবিল নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য সফরে এসে দেশভাগ, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশভাগের সময় পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হয়েছিল, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে যায়। মোদীর অভিযোগ, কংগ্রেস, বাম ও তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে। তিনি 1946 সালের নোয়াখালী ও কলকাতার সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে আগের রাজ্য সরকারের বাধার অভিযোগ করে বলেন, নতুন সরকার ক্ষমতায় এসে জমি হস্তান্তরের কাজ দ্রুত এগিয়ে নিয়েছে। বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও কি বদলে যাচ্ছে শক্তি সমীকরণ? দীর্ঘদিন ধরে যে ইন্দো প্যাসিফিক কৌশলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি, সেই অঞ্চলের ভাষা থেকেই কি ধীরে ধীরে মুছে যাচ্ছে ইন্দো শব্দটি? সাম্প্রতিক ওয়াশিংটনের কিছু নীতিগত আলোচনায় এমন ইঙ্গিত সামনে আসতেই শুরু হয় নতুন কূটনৈতিক জল্পনা। ভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আঞ্চলিক কৌশলে তবে কি পরিবর্তন আসছে, নাকি এটি কেবলই শব্দ চয়নের রদবদল? আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যম।